দর্শক আমন্ত্রণ এখনকার দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি রুবায়েত হাসান। আর শুরুতেই থাকছে খবরের শিরোনাম। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের বিপক্ষে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বিচার ও সংস্কার ছাড়া জনগণের নির্বাচন মেনে নেবে না বললেন নাহিদ ইসলাম। ঢাকায় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস স্থাপনের অনুমতি একটি আত্মঘাতী সিদ্ধান্ত বলে দাবি করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ রাজধানীতে বিক্ষোভ সমাবেশে দলটির নেতারা বলছেন প্রয়োজনে রক্ত দিয়ে হলেও এটি প্রতিহত করবেন তারা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের কার্যালয় সম্প্রতি ঢাকায় একটি মিশন স্থাপনের আগ্রহ প্রকাশ করে। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ ৩ বছরের জন্য এই কার্যালয় স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে। কয়েকটি মহল অবশ্য এর বিরোধিতা করছে। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিলের ডাক দেয় হেফাজতে ইসলাম। এ সময় জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের মিশন স্থাপনের উদ্যোগের করা সমালোচনা করেন সংগঠনটির নেতারা। এই সময়ে মানবাধিকার কমিশনের অফিস স্থাপন করার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে চরমভাবে আঘাত করা, বিচারকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টায় মানবাধিকারের নামে বাংলাদেশে প্রবেশ করতে চাচ্ছে। সংগঠনের অন্য নেতারা বলছেন বাংলাদেশের জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় স্থাপনের অনুমতি কিছুতেই গ্রহণযোগ্য নয়। আত্মঘাতী কোন সিদ্ধান্ত গ্রহণ করবার অধিকার ইউনূস সরকারকে নাই। এদেশের মানুষের স্বাধীনতার বিপন্ন করবার যে কোনো পায়তারা রক্ত দিয়ে রুখে দেব, জীবন দিয়ে রুখে দেব। সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল বের করেন হেফাজত নেতারা। এটি বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে শুরু হয়ে বিজয়নগর পানির ট্যাঙ্কির সামনে গিয়ে শেষ হয়। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। খুলনার দৌলতপুর থানা যুবদলের সাবেক এক নেতাকে গুলি করে ও রক কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত মাহবুবুর রহমান মোল্লা দৌলতপুর থানা যুবদলের সাবেক সহসভাপতি। আজ দুপুর 1:30টার দিকে মহানগরের দৌলতপুর পশ্চিম মহেশ্বর পাশা এলাকার ওই নেতার নিজের বাসার সামনেই এই নৃশংস ঘটনা ঘটে। স্থানীয়রা জানিয়েছেন বাসার সামনে নিজের প্রাইভেট কার পরিষ্কার করছিলেন মাহবুবুর রহমান মোল্লা। ওই সময় একটি মোটরসাইকেল আরোহী 3 দুর্বৃত্ত মাহবুবুরকে গুলি ও 2 পায়ের রক কেটে হত্যা করে। বিচার ও সংস্কার ছাড়া বাংলার জনগণ নির্বাচন মেনে নেবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। বিকেলে যশোর ঈদগাহ মোড়ে জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রার পথসভায় তিনি এমন মন্তব্যই করেছেন। নাহিদ ইসলাম বলছেন, যারা বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন চায় তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। নির্বাচন ও ভোটাধিকারের পক্ষে সত্যিকারের লড়াই করে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্ব বলেও মন্তব্য করেছেন নাহিদ ইসলাম। নির্বাচনকে পিছিয়ে দেওয়ার চক্রান্ত করা হচ্ছে। আমরা বলেছি বিচার সংস্কার এবং নির্বাচন আমরা চাই। বিচার সংস্কার ছাড়া নির্বাচন বাংলার জনগণ মেনে নেবে না। যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত।
নারায়ণগঞ্জের প্রভাবশালী ওসমান পরিবারের সম্পত্তিও গোপনে বিক্রি হচ্ছে। অনেক কম টাকাতেই বিক্রি হচ্ছে এসব সম্পদ। বিশ্লেষকরাও বলছেন, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি এবং দুদকের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত। ওসমান পরিবারের সম্পদগুলোর প্রশাসনের আওতায় নেওয়ার দাবি জানিয়েছেন সচেতন মহলের নাগরিকরা। আওয়ামী লীগ নেতাদের সম্পদ বিক্রি নিয়ে 3 পর্বের প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। নারায়ণগঞ্জের ওসমান পরিবার একদিকে সমৃদ্ধ রাজনৈতিক ইতিহাস, ঐতিহ্য ও আভিজাত্যের গল্প, অন্যদিকে প্রভাব, প্রতিপত্তি, সন্ত্রাস, পেশিশক্তি ও গডফাদার তকমার সঙ্গে বিপুল সম্পদ গড়ার বিতর্ক। গত 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর ওই পরিবারটির দর্প প্রায় চূর্ণ। পরিবারের সদস্য সাবেক এমপি শামীম ওসমান, সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমানের পরিবারের সদস্যরা লাপাত্তা। নারায়ণগঞ্জের উত্তর চাষাড়া রামবাবুর পুকুর পাড়ে অবস্থিত ওসমান পরিবারের 3টি বাড়ি বিক্রি হয়েছে। 2টি বাড়ি 5 আগস্টের আগে, অপরটি পরে বিক্রির তথ্য জানা গেছে। চাষাড়ায় সেলিম ওসমানের 3তলা বাড়িতে 5 আগস্ট হামলা চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। নীল রঙের কাছে ঘেরা এই বাড়িতে জনরোষের চিহ্ন এখনও স্পষ্ট। একই এলাকায় আরও 2টি আলিশান 5তলা বাড়িও একই ব্যক্তির কাছে বিক্রি করেছেন সাবেক এই সংসদ সদস্য। 2টি বাড়িতে এখন ভাড়াটিয়ারা বসবাস করছেন। বাড়ির সামনে ক্রয়সূত্রে এই বাড়ির মালিক ফকির অ্যাপারেলস লিমিটেড লেখা সাইনবোর্ড সাঁটানো পাওয়া যায়। এই বাড়ির মালিক ছিল সেলিম ওসমানের মেয়ে, তারপরে ফকিরের কাছে বিক্রি করে 18 কোটি টাকা। এতদিন যাবৎ জানতাম এই বিল্ডিং 3টায় সেলিম ওসমান সাহেবের, এখন এটা ফকির সাহেবই দেখভাল করতেছে। অনেকে বলছেন বেশি টাকার সম্পদ অল্প টাকায় বিক্রি হচ্ছে, যা সম্পূর্ণ বেআইনি। এই ওসমান পরিবার যার সম্পদ আছে সবে বেআইনি এবং আয় বহির্ভূত এবং জনগণের সম্পদ। এই 16 বছরের সেলিম ওসমান, শামীম ওসমান তারা লুটপাট করেছে। বর্তমানে সেলিম ওসমানের হাত থেকে তার সম্পদ রক্ষা করার জন্য কৌশল হিসেবে ফকির মনিরুজ্জামানকে লিখে দিয়েছে। ভবিষ্যতে আবার কোনো তাদের সময় সুযোগ তারা এরা ফেরত নেবে। অর্থ পাচারকারীদের বিরুদ্ধে এখনই সিআইডি এবং দুদকের তড়িৎ ব্যবস্থা নেওয়া উচিত বলে মনে করেন বিশ্লেষকরা। দেশ থেকে যে অর্থ পাচার হয়েছে, সেই অর্থ পাচারটা বিভিন্ন ফর্মে হয়েছে এবং সেটার মধ্যে রিয়েল এস্টেট এবং বিভিন্ন কোম্পানি প্রতিষ্ঠা এগুলোও আছে, আবার সুইস ব্যাংকের অ্যাকাউন্টেও রেখে দিয়েছে সেফ কিপিং হিসাবে, সেটাও আছে। তো আমার মনে হয় যে কম্প্রিহেন্সিভলি এটা দেখা দরকার। এই পাচারের বিষয়গুলো হয়তো পড়বে একদিকে ধরেন সিআইডির এখতিয়ারে পড়বে, আর একদিকে দুদকের এখতিয়ারে পড়বে। তো তাদের এই বিষয়ে দ্রুতই পদক্ষেপ নেওয়া দরকার। ওসমান পরিবারের সম্পদগুলো প্রশাসনের আওতায় নেয়ার দাবি তুলেছে সচেতন মহল। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। ফেনীর বন্যা পরিস্থিতির আজ কিছুটা উন্নতি হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বেড়িবাঁধের 22টি স্থান ভেঙে পরশুরাম, ফুলগাজী, ছাগলনাইয়া এবং সদর উপজেলার শতাধিক গ্রাম এখনও পানিতে তলিয়ে রয়েছে। এতে লাখো মানুষ পানিবন্দী অবস্থায় রয়েছেন। বন্ধ হয়ে গেছে ফেনী পরশুরাম আঞ্চলিক মহাসড়কের যোগাযোগ। অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক বিচ্ছিন্ন হয়ে গেছে। এরই মধ্যে 49টি আশ্রয়কেন্দ্রে 7,000-এর বেশি মানুষ আশ্রয় নিয়েছেন। টানা বৃষ্টিতে নোয়াখালী শহরের মাইজদি এবং চৌমুহনীর বিভিন্ন পাড়া মহল্লার বাসাবাড়িতে পানিতে তলিয়ে গেছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন পানিবন্দী মানুষজন। কবিরহাট, কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচর উপজেলার অন্তত 300 পরিবার বিভিন্ন আশ্রয়কেন্দ্রে উঠেছে। বৃষ্টি ও বন্যার অজুহাতে সব ধরনের সবজি ও কাঁচা পণ্যের দাম বেড়েছে। কাঁচামরিচ 60 টাকা থেকে লাফ দিয়ে প্রতি কেজি 400 টাকায় বিক্রি হচ্ছে। কোনো কারণ ছাড়াই বেড়েছে চালের দাম। বললাম না, সারা জীবন দেখালেন, কিচ্ছু পায় নাই জনগণ। পাইছে কিছু না, এই দেখানোর চেয়ে না দেখাই ভালো, ঠিক না? মানুষের কত এই মিডিয়ার সামনে কথা বলবে, যারা মিডিয়াতে না বিরক্ত না, মিডিয়ারা তো অনেক কষ্ট করতেছে এই দেশের জন্য কিছু দেওয়ার জন্য, কিন্তু মিডিয়ারা তো পারতেছে কারা এগুলা করতেছে? যারা করতেছে তাদেরকে কেউ ধরতে পারতেছে না, পারে না। তো তাই আপনারা আর এত কষ্ট করিয়েন না এই দেশের জন্য। এই দেশের মানুষ কিছু পাবে না, কিচ্ছু পাবে না। যদি পাত দিলে এত কষ্ট করতো না বাংলাদেশের মানুষ। 18 কোটি 40-50 টাকায় কোনো বাজার নাই, কষ্ট লাগে।
সব ধরনের চালে বস্তা প্রতি বেড়েছে 100 থেকে 150 টাকা করে। মিনিকেট 76 টাকা থেকে এখন 82-84 টাকা, নাজের শাইল 90 থেকে 92 টাকা ও মোটা চাল 60 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। রাজধানীর কারণ বাজারে চালের আড়ত ঘুরে দেখা যায় বাজারে পর্যাপ্ত সরবরাহ রয়েছে। ব্যবসায়ীরাও বলেন কিছু অসাধু মিলাররা চালের দাম বাড়িয়েছে। প্রতি সপ্তাহে দাম বাড়ে। ঈদের আগে যে চালের দাম আসছিল আপনার মিনিকেট আসছিল 3500-3450, এটা বর্তমানে চলতে 4000 টাকা। সরকার অবশ্যই এটা খতিয়ে দেখে একটা ব্যবস্থা নেওয়া দরকার মনে করি। কারণ যেহেতু চাল খেতে হবে, না খেতে উপায় নাই, এখন জুলুম হলে তো কিছু করার থাকে না। বৃষ্টি ও বন্যার খবর শুনলেই রাজধানীর কাঁচা বাজারগুলোতে বেড়ে যায় সবজিসহ নিত্যপণ্যের দাম। 2 সপ্তাহ আগেও কাঁচামরিচের দাম ছিল 60 টাকা কেজি। শুক্রবার হাতিরপুল বাজারে গিয়ে দেখা যায় 400 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। সবজির মধ্যে বেগুনের দাম সবচেয়ে বেশি। প্রকারভেদে 100 থেকে 140 টাকায় বেগুন বিক্রি হচ্ছে। শসা, করলা 100 টাকা, কাকরোল, কচুমুখী, ধুন্দুল, চিচিঙ্গা 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এতে হিমশিম খাচ্ছেন ক্রেতারা। 3 টাকা এমন দাম, প্রচুর দাম। আমরা 1 কেজি বেশি 400 টাকা কেজি, আমাদের 340 টাকা কেজি কি না কাঁচামরিচ। সীমিত আয়ের লোক তাদের পক্ষেই কষ্টকর হয়ে যায়, কারণ বাজার তো সীমিত। মাছের দাম কিছুটা বাড়তি, তবে স্থিতিশীল রয়েছে গরু ও খাসির মাংসের দাম। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। এবার কানাডিয়ান পণ্যের উপর অতিরিক্ত শতকরা 35% শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 1 আগস্ট থেকেই এই শুল্ক হার কার্যকর হবে বলে জানান তিনি। এই দুই দেশ একটি নতুন বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে এমন ঘোষণা দিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক চিঠিতে কানাডার প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে শুল্ক আরোপের এই ঘোষণা দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর আগে কানাডার কিছু পণ্যে শতকরা 25% শুল্ক আরোপ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর প্রভাবে দেশটির স্টিল, অ্যালুমিনিয়াম এবং গাড়ি শিল্পে পড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। দর্শক, এই খবরের সঙ্গে শেষ করছি। দ্বিতীয় সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানাবো আরেকবার। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিসের বিপক্ষে হেফাজত ইসলাম বাংলাদেশ। বিচার ও সংস্কার ছাড়া জনগণ নির্বাচন মেনে নেবে না বলছেন নাহিদ ইসলাম। আর দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরের আয়োজন রাত 11টার দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে। আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দীপ্ত টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মে।